প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে দুই অতিথির সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম কোটার সমাধান রাজপথে, আদালতে নাকি সংসদে। কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মারি। এরপরে আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী। এই দুই অতিথির সঙ্গে আমাদের কথা হবে আজকের বিষয়ে। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। চাকরিতে কোটা নিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন ও পড়ালেখা বন্ধ অযৌক্তিক, সর্বজনীন পেনশন সব নাগরিকের জন্য বলেছেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী শিক্ষার্থীরা পড়ালেখা বন্ধের পর রাস্তা বন্ধ করে দাবি আদায়ের চেষ্টায় দুর্ভোগে মানুষ, পেনশনের দুঃখে শিক্ষকরাও ক্লাস বিমুখ। কাল চীন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার চীনের রাষ্ট্রপতির সাথে বৈঠক, 20টির বেশি সমঝোতা স্মারক হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আমদানি নিষিদ্ধ গরু চোরাই পথে এনে অস্বাভাবিক চড়া দামে বিক্রি করে সাদিক অ্যাগ্রো, ঢাকার বাইরেও আছে ব্যবসা। এবং উত্তরাঞ্চলের কয়েক জেলায় বন্যার পানি বেড়েছে, মধ্যাঞ্চলেও অনেক এলাকা প্লাবিত, সিলেট অঞ্চলে বিচিত্র দুর্ভোগে বানভাসীরা। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম, যাচ্ছি আলোচনায়। বিষয় এরই ভেতরে জেনে গেছেন, কোটার সমাধান রাজপথে, আদালতে নাকি সংসদে। বিষয়ে ব্যাপ্তি একটু বড়, তাই ভেঙে ভেঙে আলোচনাটা করতে হবে। সরকারি চাকরিতে কোটা বিরোধী যে আন্দোলন চলছে শিক্ষার্থীদের, এই আন্দোলনটি আদালতের একটি রায়ের প্রেক্ষিতে। সেই জায়গা থেকেই প্রশ্নটা এসছে যে আসলে এই সমাধানটা কোন জায়গা থেকে আসবে। কারণ আন্দোলনটি হচ্ছে রাজপথে, সিদ্ধান্তটি হচ্ছে আদালতের, এবং এটা যদি প্রশাসনিক একটা সিদ্ধান্ত হতো তাহলে হয়তো একটি আলোচনার ভিত্তিতে ফয়সালার হয়তো একটা প্রক্রিয়া হতে পারত। আদালত তো নিশ্চয়ই আলোচনায় বসতে পারেন না। তাহলে এই সমাধানের জায়গাটি কি প্রক্রিয়ায় হতে পারে এবং আন্দোলনটির পূর্বাপর নিয়েও একটু কথা বলবো। প্রথমেই যাচ্ছি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কাছে, আপনার মতন করে একটু শুনতে চাই। দেখুন, কয়েকদিন আগে বিষয়টি যখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এসেছিল শুনানির জন্য, তখন মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞেস করেছিলেন যে যারা রাজপথে আন্দোলন করছে তারা কি চাচ্ছে এই আন্দোলনের মাধ্যমে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করতে। খুব ন্যায়সঙ্গত একটি প্রশ্ন মাননীয় প্রধান বিচারপতি করেছিলেন। অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন সাহেব অবশ্য গতানুগতিকভাবে জবাব দিয়েছিলেন, নো মাই লর্ড। কিন্তু আসলে তো ঘটনা তাই। যারা এই আন্দোলন, তথাকথিত আন্দোলন করছে, তারা তো চাচ্ছে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করতে। তাদের কথা হলো আমাদের কথা মতো সুপ্রিম কোর্ট চলবে। এখন এই ব্যক্তিরা যদি ভবিষ্যতে আপনার সিভিল সার্ভিসে যায়, অর্থাৎ যদি ডিসিএসপি হয়, ইউএনও হয়, এখনই তারা আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এখনই তারা সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। এখনই তারা সুপ্রিম কোর্টকে মানবে না, আইন মানবে না, আদালত মানবে না, বিচার মানবে না। যদি তারা এসপি ডিসি হয় তখন তারা কি করবে? আমি তো মনে করি এই কারণেই তাদের কোনো অবস্থায় আপনার বিসিএস ভুক্ত করা যাবে না, দে আর ডিসকোয়ালিফাইড। তারা যদি কোনো দিন ডিসিএসপি হয়, তারা ওই চেষ্টাই করবে যে বিচার মানি না, আইন মানি না, আদালত মানি না, সুপ্রিম কোর্ট মানি না, কোনো কিছুই মানি না। তো এই কারণে তাদের যদি দ্বিমত থাকে একটি সিদ্ধান্তের ব্যাপারে, তাহলে বিষয়টা তো সরকারের বিরুদ্ধে নয়, বিষয়টি সুপ্রিম কোর্টের হাতে। তারা যে আন্দোলন করছে, প্রথম কথা এটি তো চরম আদালত অবমাননা, যেটি আজ মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, যেটি সাবজুডিস ম্যাটার। তারা গতানুগতিকভাবে আপনার আদালত অবমাননা করে চলছে। সেটা আমি বললাম, তারা যদি এসপি ডিসি হয়
তো তাদের কাছ থেকে কি আশা করা যাবে? তারা তো এই আপনার কোর্ট কাচারি আইন আদালত কিছুই মানবে না। এই কারণেই তো তাদের আপনার কোনো অবস্থায় এই আমি তো মনে করি এদের প্রত্যেককে আইডেন্টিফাই করে রাখা উচিত, এরা যেন বিসিএসে সরকারি চাকরিতে ঢুকতে না পারে। কারণ তারা ন্যূনতম শ্রদ্ধাবোধ আদালতের প্রতি নেই তাদের, তারা কোনো অবস্থায় আপনার এবং দেখেন এখানে একটা জিনিস তো আপনি কি বলছেন যে তারা আদালতে যেতে পারতো রাজপথে না থেকে, এরকম কোনো মানে আপনার আদালতে শোনেন আদালতে যাওয়ার তাদের কোনো স্কোপ নেই, দে আর নট পার্টি টু ইট। কিন্তু আদালত কি বলে সেটা তো অপেক্ষা, আদালতের বিরুদ্ধে তো তারা রাজপথে যেতে পারে না। যদি আদালতের বিরুদ্ধে রাজপথে যেতে হয়, আমি যদি আদালতে থাকতাম আমি তো প্রত্যেকটাকে আদালত জেলে পাঠাতাম আমি যদি হতাম, এবং সেটাই কিন্তু তারা ডিজার্ভ করে, এবং তারা কোনো অবস্থায় সরকারি চাকরি পাওয়ার যোগ্য নয়। এবং এখানে আরেকটি কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে এটি যে শুধু কোটার জন্য করছে তা নয়, এখানে বিএনপি জামাত সব ঢুকে গেছে। তাদের পক্ষে সমর্থন দিচ্ছে কারা? তাদের একজন হলো কুখ্যাত রাজাকার, আপনার কি বলে চখামিয়া রাজাকারের ছেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে কালকে বলেছে আমি তাদের আন্দোলন সমর্থন করবি, তো সে তো রাজাকারের ছেলে, রাজাকার সে তো সমর্থন করবি। আজকে জামাতের নেতা বলেছে সমর্থন করি। স্বাভাবিক, যারা বাংলাদেশ চায়নি, যারা রাজাকার, তারা তো সমর্থন করবি। এবং তারা যে কথাটি আইন মন্ত্রী মহোদয় বলেছেন, শিক্ষামন্ত্রী মহোদয় ব্যারিস্টার নওফেল বলেছেন, সত্যি কথা বলেছেন, এর পিছনে ষড়যন্ত্র কাজ করছে এর পিছনে। এবং মোজাম্মেল হক সাহেব উনিও একই কথা বলেছেন। এখানে আসলে কারণ একটি মহল আছে বিএনপি জামাত চক্র, যারা চাচ্ছে যে কোনো একটা আন্দোলনের নামে তারা ঢুকে পড়ে এই যে সরকার আছে এই সরকারকে আপনার কি বলে অসাম্প্রদায়িক পদ্ধতিতে এই সরকারকে হটানোর। এবং তারাই কিন্তু এখন আপনি দেখেন যারা এই তথাকথিত আন্দোলন করছে এদের বেশিরভাগই কিন্তু এই জামাত বিএনপির লোকজন। এবং এইটাও জানা গেছে যে এদের পয়সা আসছে লন্ডনের তারেক জিয়ার কাছ থেকে, তারেক জিয়া এদের ফান্ডিং করছে। তারপরে অন্যান্য তো আছেই, আপনার জামাত শিবির, এদের তো পয়সার অভাব নেই সারা বিশ্বব্যাপী। আপনি দেখেন সুপ্রিম কোর্টের রায়টা যেভাবে রায় হলো এই যে মঈনুদ্দিনের বিষয়ে, আমি সুপ্রিম কোর্ট সে সমস্ত রিপোর্ট দেখেছে যেগুলো পত্রপত্রিকায় আপনার ডেমোক্রেসি ওয়াচ ইত্যাদি বিভিন্ন জায়গায় এই রিপোর্টগুলো কিন্তু এই জামাত শিবিররাই করিয়েছে। তাদের আর্থিক পেশি অনেক বড়, এবং এই যে তথাকথিত কোটা আন্দোলন এটা কিন্তু তারাই করাচ্ছে। আজকে দেখেন জনদুর্ভোগ কীভাবে সৃষ্টি করেছে। আজকে ঢাকা শহরে যান চলাচল করতে পারেনি, তারা রাস্তা ব্লক করে দিয়েছে। যারা আইনের প্রতি এত অশ্রদ্ধাশীল তারা কি, আপনি কি চান যে তারা দেশে ভবিষ্যতে এসপি হোক, ডিসি হোক? দেখেন এখানে একটি কথা না বলে পারছি না, এই যে 30 ভাগ কোটা যেটা ইসেদের জন্য, আমি সব কোটারই সমর্থক, কিন্তু শুধু মুক্তিযুদ্ধদের নয়, অন্যান্য নারী কোটা আছে, জেলা কোটা আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আছে, ইত্যাদি সবগুলো সমর্থন করি। এবং সেখানে মালয়েশিয়ায় 55% কোটা চালু রয়েছে। এখানে 56% ছিল, তারপরে তো 2018 সালে তো সবগুলি বাতিল করা হয়। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম যে আমাদের দেশে প্রশাসনে, পুলিশে, এমনকি নিম্ন আদালতের বিচার বিভাগে যেভাবে রাজাকারে ভর্তি হয়ে গেছে, সেখানে অন্তত 30 ভাগ যদি নিশ্চিত করা যায় মুক্তিযোদ্ধাদের সন্তান, এই 30 ভাগের একটা বিরাট অংশ কিন্তু রাজাকার হবে না, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী হবে না, সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি। দেখুন কয়েকদিন আগে কিন্তু কথা উঠছে সেটিও কি নিশ্চিত হওয়া যাবে কিনা, কারণ অন্তত যারা আপনার মুক্তিযোদ্ধাদের সন্তান তাদের একটা বড় অংশ কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, 30% না হলেও একটা বড় অংশ। দেখুন কয়েকদিন আগে এক সনাতনী ধর্মের এক লোক লালনের সেই বিখ্যাত একটি কবিতা ফেসবুকে লিখেছিলেন। কবিতাটি আমি প্রতিদিন শুনি, গান আকারে শুনি। এই কবিতার জন্য লালনের উপর গবেষণা চালাচ্ছে পৃথিবীর
বহু দেশের বহু মানুষ বাংলাদেশে আসছে লালনের উপর গবেষণা করার জন্য। শুধু এই কবিতা না, অনেক কবিতার মধ্যে এই কবিতাটি হলো সব লোকের নয় লালন কি জাত সংসারী। সেখানে একটি লাইন আছে, সুন্নত করলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। এই কথাটি লেখার জন্য সেই জেলার এসপি বেআইনিভাবে 54 ধারায় সেই সনাতনী ধর্মের লোকটিকে গ্রেপ্তার করেছিল। এখন আমি যদি ধরে নেই যে সেই এসপি আসলে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তাহলে তো অন্যায় কিছু হবে না। কারণ সেই এসপির দায়িত্ব ছিল এই সনাতনী ধর্মের লোকটাকে যারা আক্রমণ করলো তাদেরকে গ্রেপ্তার করা। সে উল্টোটা করেছে, যারা আক্রমণ করলো তাদের গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করলো যে আক্রান্ত হয়েছে তাকে, অর্থাৎ ভিকটিমকে আক্রমণ করলো, অ্যাগ্রেসরদের আক্রমণ করেনি। তো এই ধরনের বহু লুকিয়ে শুকিয়ে আছে। অবশ্য আমি এটাও বলবো যে আমাদের দেশে অনেক পুলিশ রয়েছেন যারা মুক্তিযুদ্ধের, পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য যারা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল অনেকেই আছেন। আমি নাম বলতে চাই না, কিন্তু অবভিয়াসলি জানেন যে আমাদের দেশে এমন কি বলে দক্ষ পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা পশ্চিমবাংলায় শাহীন আনার হত্যাকারীর যে ঘটনা, সেই ঘটনা বেশ সহজেই উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। এমন পুলিশ কর্মকর্তা রয়েছেন যিনি ঢাকা শহরকে শান্ত রাখতে পেরেছেন। এমন পুলিশ কর্মকর্তা রয়েছেন যিনি পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। এবং অনেক আছে যারা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি গভীরভাবে আপনার নিবেদিত। ধন্যবাদ। তো সেইখানে আমরা এইসব পুলিশ, কিন্তু আমরা সেই পুলিশ চাই না যে নাকি লালনের কবিতার জন্য এক সনাতনী ধর্মের লোককে জেলে পাঠাবে। 54 ধারা, সেই লোক তো অপরাধ করেছে, সেই এসপি অপরাধ করেছে, কারণ 54 ধারায় এই অ্যারেস্ট করা যায় না। আর বেআইনি অ্যারেস্ট করার কিন্তু একটি শুধু অন্যায় নয়, একটি শাস্তিযোগ্য অপরাধ। সেই এসপি শাস্তিযোগ্য অপরাধটি করেছে। এবং এখানে রতন ভাই আছেন আমার পাশে, রতন সিদ্দিকী সাহেব। আমাদের এমন পুলিশ রয়েছেন, রতন ভাইয়ের বাড়িতে যখন আক্রমণ করলো রাজাকার আলবদররা, তখন কিন্তু অনেক পুলিশ রতন ভাইকে যে সেদিন প্রোটেকশন দিয়েছে। তো এই ধরনের পুলিশে তো আমরা চাই। ধন্যবাদ। আসবো আবারও আপনার কাছে, যাচ্ছি রতন সিদ্দিকী আপনার কাছে। শামসুদ্দিন চৌধুরী মানিক সেটাকে যে দৃষ্টিকোণ থেকে দেখছেন তার প্রেক্ষিতে আমার একটি প্রশ্ন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আপনি এই আন্দোলনটিকে তাহলে কিভাবে অ্যাড্রেস করবেন, একটু আপনার দৃষ্টিভঙ্গিটা বুঝতে চাই। জি ধন্যবাদ। আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে তারা আন্দোলন কার বিরুদ্ধে করছে? সরকারের বিরুদ্ধে না। 2018 সালে অক্টোবর মাসের 3 তারিখে তো সরকার কোটাটাকে তুলেই দিয়েছে। তাহলে এবার আবার কোটা পুনর্বহালের কথা কে বলেছেন? আদালত বলেছেন। তাহলে আন্দোলনটা কি আদালতের বিরুদ্ধে? আদালতের বিরুদ্ধে তো আপনি আন্দোলন করবেন না। আদালতের একটি রায়ের বিরুদ্ধে আপনার যদি সংক্ষোভ তৈরি হয় তাহলে আপনি আইনি লড়াই করবেন। সেই কাজটা না করে এই কাজটা কেন করা হচ্ছে, এটা আমার কাছে খুব সুস্পষ্ট জিজ্ঞাসা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আন্দোলনের আজকের চিত্রটি হচ্ছে মাননীয় বিচারপতি মহোদয় তো বললেনই যে আজকে ঢাকা শহরের কি অবস্থা আপনারা শুনেছেন, এবং এখানে তারা আজকে ঘোষণা দিয়েছে যে 3 দিন তারা অপেক্ষা করবেন, এরপরে তারা লাগাতার হরতাল করবেন। তাহলে লাগাতার হরতাল কার জন্য করছেন, কার বিরুদ্ধে করছেন, কি কারণে করছেন, এই বিষয়গুলি তাদেরকে সুস্পষ্ট করতে হবে যে আমরা বাংলাদেশের হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে বিরুদ্ধে হরতাল করছি। তাদের তো সরকারের বিরুদ্ধে করবার সুযোগ নেই। সরকার এখানে কোনো পার্টি না, কোনো পার্টি না সরকার। এটি হচ্ছে প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে একটি যুক্তি তারা এখানে এনে দাঁড় করিয়েছেন, সেটি হচ্ছে কোটায় মেধাবীদের সুযোগ কমে যায়। কোটা কি আজকে নতুন করে হয়েছে? 1972 সালে দেশ স্বাধীন হবার পরেই কোটা চালু হয়েছে। আপনাদের মনে আছে কিনা, মাননীয় বিচারপতি মহোদয় আছেন তারও মনে আছে, প্রথম বিসিএসটা একটা হলো এফএফ বিসিএস, ফ্রিডম ফাইটারদের কোটা তো তখনও ছিল। আমি সরকারি চাকুরিতে ঢুকেছি কিন্তু বিসিএস পরীক্ষা দিয়ে, আমি রতন সিদ্দিকী, আমার সময় কোটা ছিল। আমাদের সময় চাকুরিতে প্রবেশের বয়স ছিল 27, আমরা দাবি করেছিলাম 30 করা হোক, করা হয়নি। সেজন্য কিন্তু আমরা রাস্তা বন্ধ করিনি, আমরা সেজন্য কিন্তু রাজপথে গিয়ে মিছিল করিনি। আমরা পত্রপত্রিকায় গিয়েছি, সাংবাদিকদের অনুরোধ করেছি একটা লেখেন, আর তখন বাংলাদেশ টেলিভিশন ছিল একটা চ্যানেল, ওখানে গিয়ে আমরা অনুরোধ করেছি আপনারা এটা একটু প্রচার করেন।
এটাও তো আন্দোলনের একটা জনমত যাচাইয়ের একটা পথ। সে সকল পথ অতিক্রম করেছেন। স্যার তো বললেন যে আজকে যেই মুহূর্তে আমরা কথা বলছি সেই মুহূর্তে মালয়েশিয়াতে 55% কোটা আছে, তার মানে কি ওখানে মেধাবী মানুষের অনুপ্রবেশ ঘটছে না? নেপালে 45%, আজকে যখন কথা বলছি এই মুহূর্তে বলছি 8% হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কোটা আছে। চীন এটি সমাজতান্ত্রিক দেশ, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে এত উন্নত একটি দেশ, তারপরেও এখনও সেখানে 1.5 কোটা আছে। এই যে আজকের দিনে আমি বলছি, তাহলে কোটাটি থাকে কেন? একটি জিনিস খেয়াল করবেন, আমার সংবিধান কোটার কথা বলেছে, সেটি হচ্ছে পশ্চাৎপদ জনগোষ্ঠী ইত্যাদি ইত্যাদি হিসাব নিকাশ করে বলেছেন। একসময় জেলা কোটা ছিল খুব প্রবলভাবে, কারণ জেলাগুলির মধ্যে কোনোটা পিছিয়ে ছিল। ধরেন ভোলা খুব পিছিয়ে ছিল, খাগড়াছড়ি, বান্দরবান এগুলি পিছিয়ে ছিল। কিন্তু আবার কোটা দেখবেন আপনি পৃথিবীর বিভিন্ন দেশে তাকিয়ে দেখবেন যে কোটা কিন্তু শুধুমাত্র পশ্চাৎপদ ইত্যাদি নয়, আরও অনেক রকম মাপকাঠি আছে। এর মধ্যে একটি মাপকাঠি আছে জনসংখ্যা, একটি মাপকাঠি আছে সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়, একটি আছে তার জনগোষ্ঠীর সামাজিক প্রভাব, আরেকটি জায়গা আছে আপনি কাকে কিভাবে সম্মান করবেন, কিভাবে আপনি সম্মান করবেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে রেড ইন্ডিয়ান কজন আছেন? নেই। কিন্তু রেড ইন্ডিয়ান থাকলে তার মর্যাদাটা দিচ্ছেন তো। কলাম্বাস যে রেড ইন্ডিয়ান পেয়েছিলেন, যেখান থেকে আমেরিকা আবিষ্কৃত হয়েছে, সেই সোসাইটিতে তার একটা নিজস্ব ভ্যালুস আছে, মূল্যায়ন আছে। সে মূল্যায়নটা আপনি করবেন না? এটা সম্মান। আমার মুক্তিযোদ্ধার কোটা এটা একটা সম্মান। যিনি জীবন বাজি রেখেছিলেন তিনি মরে যেতে পারতেন, তার পরিবারটা নিঃস্ব হয়ে যেতে পারতো, ভিক্ষুক হয়ে যেতে পারতো, শেষ হয়ে যেতে পারতো। এই মানুষটি, এই যুবকটি, এই পুরুষটি, এই নারীটি মুক্তিযুদ্ধে গিয়েছেন, কত বড় ঝুঁকি নিয়েছেন, এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছেন। তার পরিবারকে আপনি সম্মান দেবেন না? আন্দোলন করছেন তারা কিন্তু মুক্তিযুদ্ধের কথাও বলছেন। তারা বলছেন যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে সেখানে আসলে এই কোটার সিদ্ধান্ত একটি বৈষম্য তৈরি করছে। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে এই বৈষম্যের জায়গাটি যায় না। এগুলি বলবার কথা শুনেন, আমি দেখাতে পারবো। ফেসবুকে এখন তো অনেক কিছু বেরোচ্ছে, কারা কারা এটাকে, স্যার খানিকটা বলেছেন, কারা অর্থায়ন করছেন, কারা উস্কে দিচ্ছেন, কারা পৃষ্ঠপোষকতা করছেন, এগুলো কিন্তু আমরা বুঝি। আমি এখানে আসবার আগে একটু জানবার চেষ্টা করেছিলাম। ছাত্রলীগের ঢাকা উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, ওকে আমি ফোন করেছি, বলো তো বাবা কি, সে তার অভিজ্ঞতা বলেছে। এরপরে যারা আন্দোলন করছে তাদের এক দুজন যাদেরকে চিনি, আমার ছাত্ররাও তো আন্দোলন করছে, তাদের সাথে কথা বলেছি, ছাত্র নেতাদের সাথে কথা বলেছি, বাম ছাত্র সংগঠনের সাথে কথা বলেছি, কোনো শিক্ষকের সাথে কথা বলেছি। আমরাও কিন্তু খানিকটা বুঝি, কারণ এই আমি রতন সিদ্দিকীও কিন্তু একসময় ছাত্র রাজনীতি করে এসেছি। একটি আন্দোলন কিভাবে দাঁড়ায়, কেমন করে দাঁড়ায়, আন্দোলনে কারা কারা যুক্ত হয়, এগুলো কিন্তু আমরা দেখেছি। এই আন্দোলনে যে থ্রেটটা করছে, আন্দোলন করুক, ঠিক আছে, আইনি লড়াইটা করুক না, এবং তারা একটা জনমত তৈরি করতে চায়, যাক না, পত্র পত্রিকাকে দিয়ে লিখিয়ে একটি কাজ করুক না। কিন্তু এই কথা আজকে তারা বলেছে 3 দিন দেখবে, তারপরে তারা হরতাল করবে। কদিন আগেও তো 18 সালে যখন আন্দোলন করেছে, বুকের মধ্যে লিখেছে না, আমি রাজাকার। কি বলেন আপনি? এ কোন অধ্যত্ব, এ কোন অশিষ্টতা? আমি তাকে প্রশ্রয় দেব? আমি ছাত্র সমাজের আবেগের সাথে একমত পোষণ করেই বলছি, আন্দোলন আদালতের বিরুদ্ধে হয় না। 69-এর গণ অভ্যুত্থানের আগে যখন 68-তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল, আওয়ামী লীগের যে শক্তি ছিল রাজপথ বন্ধ করে দিতে পারতেন। আইনি লড়াই করেছেন, কারাগার থেকে বঙ্গবন্ধু বলেছেন আইনি লড়াই করেন, আমরাও আইনি লড়াই করেছিলাম। এই যে আজকে আমি সরকারি চাকুরি করছি, চাকুরির প্রান্ত সীমায় আছি, কিন্তু আমাদের যে অভাব অভিযোগগুলি আছে সেগুলি নিয়ে আমরা আইনি লড়াই করছি না? করছি তো। একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, আমি প্রজাতন্ত্রের কর্মচারী কাকে করব? যিনি প্রজাতন্ত্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চান। আরেকটি কথা কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোটা প্রথার কারণে মেধার মূল্যায়ন হয় না। এটিও আমি আপনার সাথে একমত নই। কারণটি হচ্ছে, আপনি খেয়াল করেন, মেধা বলতে আপনি কি বুঝছেন? আমি যেটা বুঝি, আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলি। আইনস্টাইন তো সব কথা ভুলে যেতেন,
একটা সেমিনারে আইনস্টাইন বক্তৃতা দিয়েছেন, বক্তৃতা দিয়ে বেরিয়েছেন, ট্যাক্সি ডেকেছেন, এইবার তার বাসার ঠিকানা মনে নেই, ভুলে গিয়েছেন। তিনি কি করবেন? এক মুহূর্ত পরে তিনি ট্যাক্সিওয়ালাকে বললেন, তুমি আইনস্টাইনের বাসা চেনো? বলে হ্যাঁ চিনি। বলছে ওখানে নিয়ে যাও, ট্যালেন্ট হচ্ছে ওখানে। আমরা একটি ভ্রান্ত প্রজন্মের ভেতর দিয়ে বড় হয়েছি তো। মেধার মূল্যায়ন হচ্ছে না, এটা ভুল কথা। আমি আপনাকে বলে দিতে পারি, মেধা শানিত হয় কর্মের ভেতর দিয়ে, মেধা শানিত হয় তার প্রজ্ঞার ভেতর দিয়ে, মেধা শানিত হয় তার চর্চা অনুশীলনের ভেতর দিয়ে, মেধা শানিত হয় তার শীলনের ভেতর দিয়ে। কতটুকু যোগ্যতা নিয়ে আমরা চাকুরিতে ঢুকি, কিন্তু চাকুরিতে আমরা টিকে থাকি কিন্তু দক্ষতা দিয়ে। সবগুলি কিন্তু ওখানে। আমি মুক্তিযুদ্ধ কোটা 30% থাকবে কি থাকবে না এ নিয়ে আমারও খানিকটা সংশয় আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমি আন্দোলনের এই ভাষা আদালতের বিরুদ্ধে এই আন্দোলন এবং একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদনা থেকে এই আন্দোলন, আমি তার বিরোধিতা করছি। আমাদের একটা বিরতির সময় হয়ে গেল, ফিরবো আবারও আপনাদের কাছে মেধা প্রসঙ্গে। অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ওনার মূল্যায়নটাও একটু শুনবো বিরতির পর ফিরে এসে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায় অতিথিদের সঙ্গে। শামসুদ্দিন চৌধুরী মানিক, ফিরছি আপনার কাছে। আন্দোলনকারীদের একটি বক্তব্যের প্রেক্ষিতে আপনার কথা শুনতে চাই। বক্তব্যটি হচ্ছে যে কোটা প্রথার কারণে মেধাবীদের মূল্যায়ন হয় না এবং এটি অন্যায্য। তো দেখুন, মেধা বলতে আমরা যে কথাটি বুঝি, অর্থাৎ কি বলে স্কলারদের জায়গা কিন্তু সরকারি চাকরিতে নয়। স্কলারদের জায়গা অধ্যাপনায়, স্কলারদের জায়গা গবেষণায়, স্কলারদের জায়গা চিকিৎসা শাস্ত্রে। তারা বার্টন রাসেল হবে, জপ ও শাস্ত্রে হবে, ডক্টর আনিসুজ্জামান হবে, আব্দুল গাফফার চৌধুরী হবে, অমর্ত্য সেন হবে, আইনস্টাইন হবে, স্টিফেন হকিন্স হবে, রতন সিদ্দিকী হবে, বিধানচন্দ্র রায় হবে, কামরুল হক সিদ্দিকী হবে, তার ভাই মনির চৌধুরী হবে, দেবাশিস ভট্টাচার্য হবে, বাবা সাহেব আম্বেদকর হবে। এগুলো হলো আপনার মেধাবীদের জায়গা। সরকারি চাকরিতে যাওয়ার জন্য কিন্তু মেধা দরকার নেই, সেখানে দরকার বুদ্ধি, ইন্টেলিজেন্স, আইকিউ বা উইট, সোজা ভাষায়। এই ব্যাপারে এই আমলাতন্ত্রের উপর পৃথিবী বিখ্যাত এক অথারের নাম হচ্ছে ম্যাক্স ওয়েবার। উনি তার বইতে স্পষ্ট করে লিখেছেন যে আমলা হওয়ার জন্য কি কি প্রয়োজন। তার মধ্যে সবচেয়ে বড় প্রয়োজনের কথা উনি লিখেছেন, তাকে বুদ্ধিদীপ্ত হতে হবে এবং ইন্টেলিজেন্ট বা উইট থাকতে হবে, আইকিউটা শার্প থাকতে হবে, এইটাই প্রয়োজন। মেধাবী হলে কিন্তু ওই আনিসুজ্জামান সাহেবকে দিয়ে তো আপনি চালাতে পারতেন না, অ্যাডমিনিস্ট্রেশন গাফফার চৌধুরীকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারতেন না। আইনস্টাইনের উদাহরণ তো রতন ভাই দিয়েই দিয়েছে, বা আপনার স্টিফেন হকিন্স তো চালাতে পারতো না, অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারতো না। সেটা আপনার এই মেধা এক জিনিস আর বুদ্ধি আরেক জিনিস, অর্থাৎ ইন্টেলিজেন্স আর উইজডম দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, আলাদা জিনিস। দেখুন, বিলেতে আমার জীবনের একটা বড় অংশ বিলেতে কেটেছে। আমি সে দেশের সরকার প্রতিষ্ঠিত একটি সংস্থায় উঁচু পদে চাকরি করেছি এবং সেই পদে থাকার কারণে আমি সেই দেশের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ট্রেনিং সেশনে আমি প্রভাষকের কাজও করতাম। সুতরাং আমার নিজস্ব যে জ্ঞান সেটা থেকে আমি বলতে পারছি যে আপনার উন্নত দেশগুলোতে কিন্তু মেধাবীরা কখনো সরকারি চাকরিতে যায় না, তারা ওইসবই যায়, অধ্যাপনায় যায়, গবেষণায় যায়, চিকিৎসায় যায়, যেখানে মেধার প্রয়োজন রয়েছে, মেধা যেখানে চালাতে পারে। এখানে দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু এক বিরল প্রতিভাবান লোক ছিলেন। উনি আইসিএস পরীক্ষায় 3য় স্থান অধিকার করেছিলেন। উনি যখন দেশে ফিরলেন তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে বলেছিল, তুমি এত বড় একটা মেধাবী মানুষ, তুমি কি ইংরেজের গোলামি করবা
না দেশ মাতৃকার সেবা করবা, উনি সাথে সাথে সিদ্ধান্ত নিলেন যে উনি আইসিএসে আর যাবেন না, উনি জাননি, বুঝলেন। এখন এই ম্যাক্স ওয়েবারের কথার আলোকে আরও যেটা বলতে চাচ্ছি যে ম্যাক্স ওয়েবার বলেছেন যে সেই সিভিল সার্ভিসটাকে তুলনা করেছেন একটি বড় কোম্পানির সাথে, যে কোম্পানি চালানোর যার দক্ষতা রয়েছে সেটা একটা ভিন্ন দক্ষতা, তারাই আপনার সিভিল সার্ভিসে যাবে। ওই ধরনের বুদ্ধি, ওই ধরনের আইকিউ, ওই ধরনের উইট যাদের রয়েছে, সেইখানে যারা অধ্যাপনা করার জন্য তৈরি, গবেষণা করার জন্য তৈরি, তারা তো ওখানে যাবে না। তারা সেখানে গেলে তারা ব্যর্থ হবেন, কারণ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যেটা আমি বলেছি যে ইন্টেলিজেন্স আর উইজডম সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। উইজডম আর ইন্টেলিজেন্স এক কথা না। এখানে আরেকটি সাধারণ একটি আপনার তুলনা আমি দিতে চাই। আমরা আমাদের চিত্র জগতের উল্লেখ করে যে আমরা সবাই উত্তম কুমার এবং সত্যজিৎ রায়ের নাম শুনেছি। সত্যজিৎ রায় ছিলেন প্রতিভাবান মেধাবী লোক, মেধা দিয়ে উনি অস্কার অর্জন করেছেন। উত্তম কুমার তো সেই অর্থে মেধাবী ছিলেন না, উনি বুদ্ধি দিয়ে মহানায়ক হতে পেরেছিলেন। সো এই দুটো কিন্তু বিরাট পার্থক্য রয়েছে। সিভিল সার্ভিসে তারাই যাবে যারা বুদ্ধিমান, যারা মেধাবী, তারা তো সিভিল সার্ভিস। যেটা আমি হ্যাঁ পাশ্চাত্যের কথা, ইংল্যান্ডের কথাই বলেছিলাম, সেখানে ইংল্যান্ডের একটা বিরাট আপনার সিভিল সার্ভিসের উঁচু পদে আছেন, এদের একটা বিরাট অংশ কিন্তু গ্র্যাজুয়েটও না, কিন্তু তারা বুদ্ধিমান, বুঝলেন। এবং সেখানে যারা আপনার মেধাবী তারা কিন্তু সরকারি চাকরিতে যায় না এই জন্য যে তারা অন্যান্য পদ বেশি আকর্ষণীয়, বেতনের অর্থে এবং অন্যান্য অর্থে বেশি আকর্ষণীয় মনে করে। আমাদের দেশে উল্টোটা কারণ হলো যে আমাদের দেশে সরকারি চাকরিটা নিরাপদ, একবার ঢুকলে আপনাকে কেউ সহজে সরাতে পারে না। আপনি এমনকি কোটি কোটি টাকার মালিক হয়ে গেল কিন্তু আপনাকে সরাতে পারে না, চাকরির নিরাপত্তা রয়েছে। আরেকটা হলো আপনার ক্ষমতার অপব্যবহারের যে ক্ষমতা সেটি। এখন ইংল্যান্ড আমেরিকায় কিন্তু ওই ডিসিএসপি এইসব পদগুলো একেবারেই নাই, অর্থাৎ ক্ষমতা আপনার ডান্ডাবাজি করার ক্ষমতা, এই ক্ষমতাগুলো ইংল্যান্ড আমেরিকায় নাই। সুতরাং ওই জন্য ওইখানে এর প্রতি কোনো আকর্ষণ নেই। কিন্তু আমাদের দেশে তো সেটি রয়েছে, ডিসিএসপি হলে বিরাট ক্ষমতার অধিকারী। এই দুটো কারণেই কিন্তু আমাদের দেশে আপনার এই সরকারি চাকরির প্রতি মানুষের কি বলে আকর্ষণ। এই জিনিসগুলো আপনার ইংল্যান্ডে যান, আমেরিকায় যান, অন্যান্য ক্যানাডায়, নিউজিল্যান্ডে যান, যেখানে যান। এখানে নিউজিল্যান্ডের কথাটা মনে পড়লো, রতন ভাই যে কোটার কথা বলেছেন, নিউজিল্যান্ডে কিন্তু কোটার অস্তিত্ব রয়েছে। এখানে যে যারা আপনার লোক কি বলে আদিবাসী, তাদের পক্ষে কোটার অস্তিত্ব অ্যাবরিজিনদের জন্য। তো এখন এইটাই ওইসব দেশে যান, ওইসব দেশের মেধাবীরা কখনো কিন্তু আপনার সরকার, যেটা আমি বললাম ইংল্যান্ডের আসলেই কিন্তু আমি একটা এক্সাম্পলই দিই। জন মেজর একসময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। আমি যখন ইংল্যান্ডে চাকরি করি তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। উনি কিন্তু চাকরি, ওনার বিদ্যা হলো এই লেভেল পাস। উনি রাজনীতিতে আসার আগে উনি সরকারি চাকরিতে ছিলেন। তো এই জন মেজর যে লেভেলে পড়াশোনা করেছেন, বিলেতের বেশিরভাগ সরকারি কর্মকর্তা কর্মচারী কিন্তু ওই ধরনেরই এডুকেটেড। তারা মেধাবী নয়, তারা বুদ্ধিমান। বুদ্ধি দরকার, উইট দরকার, ইন্টেলিজেন্স দরকার। আসবো আবার আপনারও কাছে যাচ্ছি রত্ন সিদ্দিকী, আপনার কাছে। আন্দোলন তো একটা হচ্ছে, এটা একটি বাস্তবতা, আমরা এটা যেভাবে অ্যাড্রেস করি না কেন এর একটি মীমাংসাতেও আসতে হবে। মীমাংসার পথটি কিভাবে দেখছি? মীমাংসার আগে আমার একটা জিজ্ঞাসা এই আন্দোলনকারীদের কাছে আছে, সেটি হচ্ছে আমি নিজে খোঁজ খবর নিয়ে দেখেছি যে ওখানে দুটো মত আছে যারা আন্দোলন করছে। একটি মত হচ্ছে যে কোনো কোটা থাকবে না, এবং তারা আজকে স্লোগানও দিয়েছে, ওখানে বক্তৃতার মধ্যে বলেছে যে 2018 সালের 3রা অক্টোবরের যে পরিপত্রটি জারি করা হয়েছে এটি বাতিল, হ্যাঁ মানে এটি তো ওখানেই চলে যেতে থাকতে হবে, হ্যাঁ ওই পরিপত্র অনুযায়ী চলবে। তার মানে কোনো কোটা থাকবে না, প্রতিবন্ধী কোটা থাকবে না, জেলা কোটা থাকবে না, আদিবাসী মানে ক্ষুদ্র নির্গোষ্ঠী সেই পরিপত্রটি সকল কোটা বাতিল করি হয়েছিল। হ্যাঁ, আরেকটি অংশ ওখান থেকে বলছে যে নারী কোটা থাকবে, জেলা কোটা থাকবে, সব কোটা থাকবে, শুধু মুক্তিযোদ্ধা কোটাটা থাকবে না। এটা কিন্তু খুব সতর্ক বার্তা দেয় আমাদের কাছে। এই কথাটাও কিন্তু আজকে উঠেছে
এবং আজকে কদিন ধরে উঠছে, ফেসবুকেও লেখালেখি হচ্ছে। এখন এর মীমাংসা আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আন্দোলন করছে আমি তাদের প্রতি সহানুভূতিশীল, যারা অন্তত সরল বিশ্বাসে একটি প্রজাতন্ত্রের কর্মচারী হবার জন্য, একটি নিরাপদ চাকুরির জন্যে, একটি নিরাপদ বেতনের জন্যে যারা রাজপথে নেমেছেন, আমি তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে বলছি যে তাদের উচিত তাদের এটির আইনি লড়াই করা এবং এজন্যে জনমত সংগঠিত করা। এখন জনমত সংগঠন রাজপথ বন্ধ করে হবে না, জনগণ তাদের পক্ষে দাঁড়াবে না, জনমত সংগঠন হরতাল করে হবে না। আমরা যেটা করেছিলাম যে চাকুরি বয়সসীমা 30 বছর করতে হবে, আমরা যখন এই দাবিটা তুলেছিলাম আমরা কিন্তু তখন কয়েকটি মাত্র পত্রপত্রিকা সাংবাদিকদের কাছে গিয়েছিলাম, পত্রিকার সম্পাদকদের কাছে গিয়ে বলেছি যে আপনারা একটু লেখেন না। জনমত সংগঠিত হয় কিন্তু ধরনও তো বদলায়। ধরেন আপনারা তখন যে প্রেক্ষিতে যেভাবে আন্দোলন করেছেন এখন তো ঠিক ওরকম করেই হবে তাও তো না, নাকি? না, কিন্তু তার মানে এই নয় যে একটি আমি আইনের মুখোমুখি দাঁড়াবো, আমি আমার আদালতের মুখোমুখি দাঁড়াবো, আমি আমার হাইকোর্টের মুখোমুখি দাঁড়াবো। এটা খুব ভালো কাজ না, এটি একটি মন্দ প্র্যাকটিস হচ্ছে, খুব বাজে একটা প্র্যাকটিস হচ্ছে এটা। এই প্র্যাকটিসটা ভালো না। সরকারের বিরুদ্ধে আপনি ওখানে দাঁড়িয়ে যখন মিছিল করছেন, আপনি সব কিছু করছেন, লড়ছেন, সরকার তো বলেই দিয়েছে, আপনি সরকার বিরোধী স্লোগান কেন দিচ্ছেন ওখানে? কেন দিচ্ছে? শাহবাগের মোড়ে যে পুরো জমায়েত, তার ভেতর থেকে কেন আপনি বিশেষ বিশেষ নেতা নেত্রীর বিরুদ্ধে স্লোগানটা দিচ্ছেন? তাহলে কি দাঁড়ালো? যে আপনার আন্দোলন হচ্ছে একটা আবরণ আর আপনি মূলত সরকার বিরোধী কর্মকাণ্ডের ভেতরে যুক্ত হচ্ছেন। সরকার তো আপনার প্রতিপক্ষ না, সরকার তো প্রতিপক্ষ না। সরকারের বিরুদ্ধে মত জানানোটাও নিশ্চয়ই সেটি অপরাধ না, কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন যে এই জায়গায় এই ইস্যুতে কেন। আমি প্রশ্নটা তুলেছি কিন্তু এটা নিয়ে যে আমাদের শিক্ষকেরা যে আন্দোলন করছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, তারা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, ঠিক আছে, কিন্তু শিক্ষার্থী যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা তো হাইকোর্টের একটি নির্দেশনা রায়ের বিরুদ্ধে বলছেন। তাহলে আপনি এখানে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন কেন? আমাদের আরেকটা বিরতির সময় হয়ে এসছে। বিরতির পর ফিরে এসে একটু চেষ্টা করব আপনাদের কাছ থেকে বুঝবার জন্য তাহলে সমাধানটা কোন জায়গা দিয়ে আমরা পেতে পারি। আপাতত আপনাদের কথার ভিত্তিতে এই জায়গাটুকু পরিষ্কার যে বোধ করি আদালতি মীমাংসার জায়গাটি, তারপরে আপনাদের সঙ্গে এই বিষয়ে একটু কথা হবে। প্রিয় দর্শক, যাচ্ছি বিরতিতে, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায়। শামসুদ্দিন চৌধুরী মানিক, ফিরছি আপনার কাছে, একটু সমাধান খুঁজছি আমরা। দেখুন, আমি এই পর্যায়ে এসে রিচার্ড ক্রসম্যান নামে ব্রিটিশ শ্রমিক দলের এক মন্ত্রী ছিলেন 70-এর দশকে। উনি একটি বই লিখেছিলেন, বইটি প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পর অবশ্য, যে ক্রসম্যানস ডায়েরি, এবং সেই বইটির উপরে একটি সিরিয়ালও হয়েছিল, যে সিরিয়ালটি খুব জনপ্রিয় সিরিয়াল ছিল ইয়েস মিনিস্টার নামে। তো সেইখানে ক্রসম্যান উল্লেখ করেছেন যে আমলাদের কি কি প্রয়োজন, এবং সেখানে সেই ম্যাক্স ওয়েবারের মতো একই কথা বলেছেন যে তাদের দরকার বুদ্ধিমত্তা, তাদের দরকার উইট, ইন্টেলিজেন্স, মেধা তো তাদের দরকার নেই। এখানে আরেকটির নাম আমি উল্লেখ করতে চাই, বাবা সাহেব আম্বেদকর। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মেধাবীদের উনি কিন্তু একজন ছিলেন, বুঝলেন? উনি ভারতের সংবিধানের রচয়িতা। হ্যাঁ, উনি তো, ওনারা তো এইসব চিন্তা করেননি যে সিভিল সার্ভিস যাবেন, আইসিএস হবেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আইসিএস হয়েছিলেন নেতাজির মতো, নেতাজি আরও অবশ্য উপরে ছিলেন, কিন্তু বঙ্কিমবাবু তো শেষ পর্যন্ত সাহিত্যে গেলেন। কারণ মেধাবীদের জায়গা তো ওইখানে, সাহিত্য যেখানে মেধার বিকাশের জায়গা রয়েছে। তো আম্বেদকর, ওনার জীবনের উদ্দেশ্য ছিল, উনি নিজে সেই দলিত সম্প্রদায়ের লোক ছিলেন, যে দলিতদের মুক্তির জন্য উনি আন্দোলন করবেন, এবং সেটাই উনি সারা জীবন করে গেছেন। সমাধানটা তাহলে কি, মানে একদম সমাধান হলো সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায়কে মেনে চলা, আর এর বাইরে আর কোনো সমাধানের কোনো প্রশ্নই আসে না। আপনি একটা অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামবেন আর সেটাই মেনে নিতে হবে। আমি রতন ভাইয়ের সাথে কিন্তু এই ব্যাপারে কিছুটা দ্বিমত পোষণ করছি। অযৌক্তিক কোনো দাবি, তাহলে তো সবাই কালই রাস্তায় নামবে, বলবে যে আমার এই দাবি,
আমার এই দাবি মানতে হবে। আর তাদের এই দাবি কত অযৌক্তিক, যেটা অশ্বনী সংকটের মতো, যে আপনার মুক্তিযোদ্ধাদের কোনো কথা থাকবে না, তার মানে তারা পুরো রাজাকারের বংশধর। এই রাজাকারের বংশধর না হলে, দেখুন তারা যখন মুক্তিযুদ্ধে গিয়েছিল তারা কেউই ভাবেনি আবার ফিরে আসতে পারবে কিনা। তো তাদের এইটুকু তো প্রাপ্য আছে, তাদের তো এইটুকু পাওনা আছে। এখন যারা বলছে, সেই সময় কিন্তু দেশে প্রায় 15-20% লোক ছিল যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, পাকিস্তানপন্থী ছিল, তাদের বংশধররা আজও রয়ে গেছে। এবং তাদের বংশধরের বেশি কিন্তু যারা নাকি এই তথাকথিত কোটা আন্দোলন, যে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এবং এই কারণেই তো তাদের আপনার সিভিল সার্ভিসের চাকরি দেওয়া উচিত হবে না, যারা কি আইনকে আজকে দেখেন ঢাকার শহরের রাস্তাঘাট সব জাম করে ফেলেছে। এরা যদি ডিসিএসপি হয় তখন কী করবে, সেটা তো আমার বড় প্রশ্ন। এইখানে তাদের সুপ্রিম কোর্ট যে রায় দেবে আমি জানি না, সুপ্রিম কোর্ট যে রায় দেবে সে রায় মানতে হবে হবে হবে, এবং তারা মানতে বাধ্য, সবাই মানতে বাধ্য। আমাদের সংবিধানের 112 অনুযায়ী রাষ্ট্রের সবাই সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য, এবং সেটাই একমাত্র সমাধান। আমি একটু সম্পূরক ভাবনা থেকে বলি কথা, সেটি হচ্ছে স্যার হয়তো আমার উপর একটু প্রকাশ করেছেন, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষায় হোক, নন বিসিএস হোক, প্রথম এবং দ্বিতীয় শ্রেণী এই চাকুরিগুলিতে এই কোটাটা সংরক্ষিত আছে, অন্য জায়গায় কিন্তু নেই। এখন এটা মানে হচ্ছে আপনি নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত বেসিক্যালি এই জায়গাটার ভেতরেই তো এই প্রতিযোগিতাটা বেশি হয়। এইখানে দেখেন, আপনি খেয়াল করেন 30%, 10%, 5%, 1% যে সংরক্ষণ আছে, যদি সেটি না পাওয়া যায় সেটা কিন্তু ফাঁকা থাকে। ওটা যে অন্য জায়গা থেকে নিয়ে ভরে দেওয়া হয় তা কিন্তু না। প্রথমত হচ্ছে ধরেন বিসিএসের কথাই ধরেন, প্রিলিমিনারিতে টিকতে হবে, প্রিলিমিনারিতে টিকবার পরে আপনি রিটেনে টিকতে হবে, রিটেনে টিকবার পরে আপনি সাইকোলজিক্যালে টিকতে হবে, সাইকোলজিক্যালে টিকবার পরে আপনি ভাইভাতে আসবেন, ওখানে গিয়ে কোটার হিসাব। এর আগ পর্যন্ত না, কিন্তু এমন নয় যে রিটেনে কোটা দিয়ে দিয়ে উঠিয়ে আনছে, এটা কিন্তু না। ওই কেবল ভাইভাতে গিয়ে ওই কোটাটা তখন সংরক্ষণ করা হচ্ছে, আর যদি না পাওয়া যায় ফাঁকা থাকছে। এখন আমি আপনাকে একটা বলি, আমি কিন্তু বারবার আমি একটা জায়গায় দাঁড়াবার চেষ্টা করছি যে মুক্তিযোদ্ধার কোটাটা নিয়েই তো এত বেশি কথা হচ্ছে, এর প্রতি আমি সম্মান দেখাতে চাই। আমি প্রথমে বলেছি, আবারও শব্দটা বলি, জীবনের ঝুঁকি নিয়ে যারা আমার দেশটাকে স্বাধীন করে দিয়েছেন, স্যার যে বলেছেন যারা গিয়েছেন কেউ ফিরে আসবেন জানতেন না, তার প্রতি আমি সম্মানটা দেখাতে চাই। সম্মানটা কেমন স্যারের মনে আছে, আপনারও হয়তো মনে আছে, 70-এর দশকে ভারতে একজন মুসলিম প্রেসিডেন্ট হলেন, ফখরুদ্দিন আলী আহমেদ, প্রথম একজন মুসলমান সর্বভারতের প্রেসিডেন্ট হচ্ছেন। তার যেদিন শপথ হবে তখন প্রধানমন্ত্রী হচ্ছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনি খোঁজ করতে শুরু করলেন যে প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবেন একজন মুসলমান, এই ভারতবর্ষ এক সময় মোগলরা শাসন করেছে, অতএব খুঁজে বের করি কোনো মোগল পাওয়া যায় কিনা, তাদের কোনো বংশধর পাওয়া যায় কিনা, তাকে প্রথম সারিতে বসাবেন। খুঁজতে 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 দিল্লির, পুরনো দিল্লির একটা লন্ড্রিতে একজন কাপড় করে, তিনি হচ্ছেন মোগল বংশের উত্তরাধিকার, কিন্তু দরিদ্র হয়ে গিয়েছেন, তাকে খুঁজে আনলেন, এই লোকটিকে সামনে বসালেন। আপনি বিশ্বাস করেন সেই 74-এ পত্রপত্রিকা সব জায়গায় কি প্রশংসা, যে এই তো সম্মান, এটা একটা সম্মান, আর কিছু না। মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো রেড ইন্ডিয়ানদেরকে একটা সম্মান দেয়, এটা সম্মান দিতে হয়। ঐতিহ্যের প্রতি, ইতিহাসের প্রতি, গৌরবের প্রতি, স্পর্ধার প্রতি সম্মান যদি জাতি না দেখায়, এ ভারী অন্যায়। আমি ওই জায়গাটাতে যারা আন্দোলনকারী আছে, আমি তাদের কাছে অনুরোধ রাখছি যে আপনারা রাজপথ বন্ধ করে হরতাল ডেকে সরকার বিরোধী স্লোগান দিয়ে নিজেদেরকে বিভ্রান্ত করবেন না। আপনারা আইনি লড়াই করুন, আর আপনার মতের পক্ষে যদি জনমত সংগঠিত করতে পারেন করুন না। আমি আবারও বলছি, আমরা যখন বিসিএস পরীক্ষা দিয়েছি 3 বছর অন্তর অন্তর বিসিএস হতো, 73-এ হয়েছে, 76-এ হয়েছে, 3 বছর অন্তর অন্তর, আর এখন প্রতি বছরে হয়, একই বছরে 2টো বিসিএসের সার্কুলার হয়। তাহলে কোটার কারণে যদি 10 জন বাদ পড়ে থাকেন তো আপনি আরেকটা দিতে পারছেন, তো
আরেকটা দিতে পারছেন, আরেকটা দিতে পারছেন। যদি আপনি বুদ্ধিমান হন, আপনি যদি বিচক্ষণ হন, আপনি যদি শার্প হন, আপনার চাকরি হবে। আমাদের আলোচনার সময় শেষ হয়ে গেছে, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। কথা হবে অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।